বয়স 70 ছাড়িয়েছে, আজও মাথার উপর ছাদ নেই। একটা ছেলে আছে বটে, কিন্তু গ্রামে কাজ নেই বলে সে পরিযায়ী শ্রমিক, বাবা মায়ের কাছে থাকতে পারেন না। পরিযায়ী শ্রমিক ছেলে রোজগারে কোনো ক্রমে সংসার চললেও মাথার ওপর ছাদ করবার পয়সা থাকে না। সেই কারণে ঘরের আবেদন পঞ্চায়েতের কাছে। কারণ রাফায়েল বৈদ্য ও মীরা বৈদ্য শুনেছিলেন প্রধানমন্ত্রী নাকি দেশের সব গরিবের জন্য ঘরের টাকা দিচ্ছেন সরকারি প্রকল্পের আওতায়। নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেও 2021 সালের কথা। তারপর বছরের পর বছর ঘুরে গেছে। 2024 শেষ হওয়ার মুখেও 270 বৃদ্ধ বৃদ্ধার মাথার ওপর একটা ছাদ জোটেনি। তাই খাওয়া দাওয়া জোটে ঠিক মতো? ঠিক মতো কোথা পাবো বাবা? তা সে আপনাদের ঘর এসেছিল, কি হলো? এসে শুনে দিয়েছি, কিন্তু জানি না, আর জানি না কোথা চলে গেছে। এই চুপ করে থাকাটা বুঝিয়ে দেয় বৃদ্ধের অসহায়তা। একই হতাশা মীরা বৈদ্যের গলাতেও। আইলার পর কোনো রকমে এইটুকু মাথা গোজার জায়গা করেছিলেন। একমাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন। দিনের পর দিন কেটেছে, গ্রামে সেই ছেলে কাজ পায়নি, গ্রাম ছেড়েছে। শহর থেকে টাকা পাঠালে খাওয়ার চোটে বৃদ্ধ বাবা মায়ের। আমার ভাঙা ঘর, এই অবস্থা, আমাদের চলার খুব অসুবিধা। টাকা পয়সা পাই না, খেতে পাই না, খাবার কষ্ট হয়, দিন অন্য দিন ওষুধ খাওয়ার অসুবিধা। ওষুধ খাওয়ার জন্য এই টাকা পয়সা জোগাড় করতে হয়। কোথায় দিয়ে ছেলে আমার ছেলে বাইরে থেকে যতক্ষণ দেয় ততক্ষণ আমরা খাই বাবা। যখন কলকাতা দিয়ে পাঠায় ততক্ষণ আমাদের চলে, ওষুধ পারলে আমাদের টাকা পয়সা। আপনাদের এই ঘর এসেছিল তো? জানি না বাবা, ঘর কি হলো বলতে পারছি না, কোথায় কি করে দিল। আমরা জানি আসবে, আমাদের বলেছে ঘর এসেছে, কিন্তু আমরা জানিনি ঘর কোথায়। গরিব দম্পতির আস্ত ঘরটা হারিয়ে গেছে, যা এসেছিল 2021 সালে তাদের ছেলে বিপ্লবের আবেদনের ভিত্তিতে। যে ঘরের তালিকায় কিভাবে যেন বিপ্লব বৈদ্যের অ্যাকাউন্টের নম্বরটা বদলে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের আত্মীয় ও ঘনিষ্ঠ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সিরাজুল মোল্লার নামে। কোন ম্যাজিকে জানেন না কেউই, হয়তো জানেন কিন্তু খোলসা করে কেউ কিছু বলেন না। পাছে শাসক তৃণমূল কংগ্রেসের রোষে পড়ে গোটা খ্রিস্টান পাড়া। ওনার ওই অসুস্থ উনি, আর ওনার ছেলে বাইরে থাকে, আর কখন খেতে পাচ্ছে কখন পায় না, কখনো ওষুধ পাচ্ছে, ওষুধ কিনতে পারতেছে পায় না। বুড়ো হয়ে গেছে, বুড়ো বৃদ্ধ লোক, আর সেই অসহায় লোক। আর তারপরে হচ্ছে কি একটা ঘর এলো যদি বা, তা সে ঘরটা পেলো না। ঘরটা কার নামে চলে গেল, এবার যেন সরকার থেকে যেন আবার দেয় ওনাদেরকে। তো উনি হাঁটাচলা করতে পারেন না? উনি হাঁটাচলা করতে পারে না, ওই লাঠি ধরে ধরে একটু আদ্রু। একজন 70, অন্যজন 75। বার্ধক্য ভাতার তালিকাতেও নাম তোলা হয় না কোনো এক অজ্ঞাত কারণে। ফলে সরকারের দেওয়া সেই টাকাও অদেখাই থেকে যায় এই রাফায়েল এবং মীরা বৈদ্যদের। পরিযায়ী শ্রমিক ছেলে মাসের শেষে টাকা পাঠালে ওষুধ আর খাবার জোটে। এই যে রাফাল বৈদ্যের পরিস্থিতি কি, এর ঘরের টাকাটা কারা তুলেছে, কি অভিযোগ আপনাদের? দেখুন, এই যে ভাঙাচোরা বাড়িটা, এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধ বৃদ্ধা থাকে, 70 বছর 75 বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ। এরা কোনো রকমে না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি। বার্ধক্য ভাতাও পায়নি। এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি। কিন্তু ঝড় জল যখন আসে, যখন বৃষ্টি হয়, তখন অন্য ঘরে থাকে, এখানে জল পড়ে। এনাদের ছেলে বিপ্লব বৈদ্য, তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়। সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায়, কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি। এরা বিডিও অফিস, থানা, অঞ্চল একাধিকবার দরখাস্ত করেছে, অভিযোগ করেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ করেনি। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরজিনা গাজীর ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা এই বৃদ্ধ বৃদ্ধার ঘরের টাকা আত্মসাৎ করেছেন। সেই 1,20,000 টাকায় ঘুষ দিয়ে থুয়ে তার ঘরের পাশে আরেকটা ঘর হয়েছে, বা পাকা গোয়াল ঘর হয়েছে, পাকা রান্নাঘর। কিন্তু এই বৃদ্ধ বৃদ্ধা থেকে গেছেন বাঁশ খড় ছাউনির ঘরে, সময়ের নিয়মেই যা ভেঙে পড়বে আজ অথবা কাল।
না এরা সঠিকভাবে বিচার পায়, না খেতে পায়। আমরা চাই প্রতিবেশী হিসাবে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এনারা পেয়েছেন, যেন মাথার উপরে একটু ছাদ থাকে, বৃষ্টিতে যেন একটু শুয়ে বিশ্রাম করতে পারে, ঘুমাতে পারে, নিজের ঘরে থাকতে পারে। এইটুকু আবেদন আপনাদের মধ্য থেকে আমাদের। বর্তমান প্রধান তৃণমূলেরই জগদ্ধাত্রী হালদার জানালেন তিনি সবে এসেছেন, কিছুই জানেন না এর আগে কে কি করেছে, তবে তিনি কথা বলবেন। আপনারা যে জন্য এসেছেন, আমি তো এই খবর আগে পাইনি বা এই খবর জানিও না, আমার কাছে আজও পর্যন্ত আসেনি, এই প্রথম আমি শুনলাম। আর আমি ওই সম্পর্কে কিছু জানি না, ওর তো আমার সময় হয়নি, আগের পিরিয়ডে হয়েছে, আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না। আপনি কি নতুন প্রধান হয়েছেন? হ্যাঁ, আমি নতুন প্রধান হয়েছি। রাজ্য সরকারের এমনই সব আবাস দুর্নীতির কারণে আবাসের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল দিল্লি। যাদের কাছে বেআইনিভাবে আবাস যোজনার টাকা গেছে সেই টাকা উদ্ধার করতে বলেছিল আবাস তদন্তকারী দল। কোনো কাজই করেনি রাজ্য সরকার। নতুন করে তালিকা তৈরি হচ্ছে আবাসের। পুরনো তালিকার প্রাপকদের আগে ঘর দেওয়ার পর নতুন তালিকায় ঘর পাওয়ার কথা। এই ডিসেম্বরেই নাকি 11 লক্ষ ঘরের প্রথম কিস্তি, প্রায় 40,000 টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। টাকার অঙ্কে নেহাত কম নয়, প্রায় 4,400 কোটি টাকা। আর শেষ কিস্তির টাকা জমা পড়বে 2026 সালের নির্বাচনের আগে, কারণ রাজ্য জুড়ে 23 লক্ষ নিশ্চিত ভোট পাওয়ার টার্গেট। তালিকায় যারা পেলেন না সেই বাকিদের জন্য থাকবে কেন্দ্রীয় সরকারের বৈষম্যের গল্প আর রাজ্য সরকারের প্রতিশ্রুতি। আসছে বছর আবার হবে। সেই সংখ্যার হিসেব এলাকা বিশেষে এক এক রকম। বিশ্বাস ছাড়া আমাদের কে আছে? কিন্তু কেউই জানতে চাইবেন না 2018 কিংবা 2021-22 সালের তালিকার বৈষম্য 2024 সালেও মেটানো গেল না কেন? কোন ম্যাজিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা 9-6 করবার জন্য কোনো শাস্তি হলো না বা হবে না তৃণমূল কংগ্রেসের প্রধান আর বিডিওদের? মাধ্যম ব্যুরো রিপোর্ট।